আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছো। চলছে 50 বেসিক ক্লাসের নিয়মিত আয়োজন। আজ এটি হচ্ছে ক্লাস 47। 47তম দিনে ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যা শিরোনাম একটু পরে দেখতে চলেছ। তো শুরুতে এটা বলে দিই যে মোটামুটি আমরা কয়েকটা ক্লাস ধরে বারবার বলছি যে তোমার ইংরেজি শেখাটা বেশ ভালোই হয়েছে, ইংরেজি বেসিকটা যথেষ্ট শক্ত হয়েছে। এখন সময় এসেছে নিড বইটা সাথে নিয়ে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করা বা একটা লেসনের আরও গভীরে প্রবেশ করার। তো যার কারণে আমি দেখো ট্যাগলাইন দিয়েছি আজকের ক্লাসে যে নিশ্চয়ই নিড বই থেকে ইংরেজির মজা পাওয়া শুরু করেছো, কারণ ইংরেজির রস আচ্ছাদনে যা প্রয়োজন হয়ে যাওয়া ক্লাসগুলো থেকে তা পেয়েছো। আলহামদুলিল্লাহ, এটা আমি বিশ্বাস রাখি। সো নিড বই পড়ার এখন একেবারে উত্তম সময়। তো চলো শুরু করি আজকের আয়োজনটি। ইয়েস, 47 আজকের এই ক্লাসে আমরা দেখব চেঞ্জিং সেন্টেন্সের কিছু বিষয়। চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। আর এটা নিশ্চয়ই তোমরা জানো যে চেঞ্জিং সেন্টেন্স দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ যেটাকে আমরা অর্থভেদে বলি। সেই অর্থভেদে হচ্ছে এই পাঁচটা: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এগুলোকে বলা হয় অ্যাকর্ডিং টু মিনিং। আর আরেকটি রয়েছে যেটাকে বলছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সেইটা আমরা বেসিক ক্লাস 48-এ অর্থাৎ নেক্সট ডেতে আমরা আলোচনা করব। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, অর্থাৎ সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কীভাবে কম্পাউন্ড, এই যে ট্রান্সফরমেশন নিয়মটা, সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সো আজকে আমাদের মূল ফোকাসটা থাকবে এই অ্যাকর্ডিং টু মিনিং বেস যে 5 প্রকারের সেন্টেন্স রয়েছে সেগুলোর চেঞ্জিং ইস্যু নিয়ে। ওকে, সো মূল আলোচনা শুরু করার পূর্বে কি পয়েন্টসটা একটু দেখে নাও তোমরা। তো আমরা যখন এই চেঞ্জিংগুলোতে আসব, দেখা যাবে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলা হচ্ছে বা অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে বলা হচ্ছে, বা এই যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে সেইটা আমরা মূলত দেখব। আর যত কনভার্সনগুলোই হবে, যত চেঞ্জিং হবে, সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ টু। এই কথাটা একটু মনে রেখো তোমরা। অর্থাৎ কোনো কোনো সময় বলা হবে যে অ্যাসার্টিভে যে দুইটা ধরন, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য, এবং আরেকটি হচ্ছে নেগেটিভ মানে না বোধক বাক্য। এই অ্যাফার্মেটিভ এবং কোনো কোনো সময় সেটাকে নেগেটিভ করতে বলা হবে, সেটাও অ্যাসার্টিভের একটি পার্ট। আবার কোনোক্ষণে বলা হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ তৈরি করো, আবার কোনোক্ষণে বলা হবে অ্যাসার্টিভ বাক্যকে ইম্পারেটিভ করো, অ্যাসার্টিভ বাক্যকে অপটেটিভ করো, অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লেমেটরি করো। তার মানে আমাদের রুট যে সেন্টেন্সটা সেটি হচ্ছে অ্যাসার্টিভ। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে মূলত এভাবে কনভার্ট করা হয়, চেঞ্জ করা হয়। তো চেঞ্জিংয়ের ক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখা খুব খুব জরুরি, না হলেই টেনশন শুরু হয়ে যেতে পারে যে কি করলাম আর অর্থ কী হলো। দেখো, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সকে আমরা যখন পরিবর্তন করি সেটা কমপ্লিট নেগেটিভ অর্থ দিবে, এরকম একটা ব্যাপার। সো আমি এখানে নেগেটিভটাকে একটু অন্য কালার করে দিই। আবার কোনো কোনো সময় যদি বলা হয় চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, এই উইদাউট চেঞ্জিং দ্য মিনিং এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ আমরা এই স্টেজে এসে যেগুলো শিখবো, যে পরিবর্তনগুলো করব, সেগুলো সেন্টেন্স আমরা পরিবর্তন করব, সেন্টেন্স নেগেটিভ করব, সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি যা খুশিতে পরিবর্তন করব, বাট অর্থের কোনো পরিবর্তন হবে না। সেই জন্য আমি ফান করে অনেক সময় বলি যে চেঞ্জিং সেন্টেন্সটা অনেকটা মানে ডিপ্লোম্যাটিক একটা ফ্যাক্ট, এটা চতুর মানুষের কাজ। মানে আমি একটা হাবোধক কথাকে না দিয়ে বলবো, কিন্তু অর্থটা ঘুরে আবার হাঁয়ে পরিণত হবে, অথবা না একটি কথাকে আমি হাঁ দিয়ে বলবো, ঘুরে ফিরে না এর মতোই দেখাবে। সো এটা খুবই ডিপ্লোম্যাটিক একটা ফ্যাক্ট, সেই জিনিসটা নিয়ে কথা বলবো। আমরা একটু এক্সাম্পল দিই, কেমন? আমরা একটু এক্সাম্পল নিই। আচ্ছা, ধরা যাক এই একটা বাক্য, খেয়াল করো, এভরিওয়ান লাইকস। এভরিওয়ান কি লাইকস করে? চকলেট, না? চকলেট তো পছন্দ করো কি না? চকলেট। ওকে, এভরিওয়ান লাইক চকলেট, এই আমার হচ্ছে একটি বাক্য। ওকে, এখন এই বাক্যটাকে ধরো বলা হলো যে তুমি টার্ন টু নেগেটিভ, শর্টকাটে এনইজি, নেগেটিভ।
এখন যখনই নেগেটিভ বলা হবে তোমার মাথায় এটা আসবে যে বাক্যটা সহজ সাদামাটা আছে, আমি নেগেটিভ করে ফেলবো। তাহলে তুমি নেগেটিভ কী করবে আমি জানি। তুমি হয়তো মনে মনে এটাই ভাবছো যে এটা নেগেটিভ করা উচিত। এভরিওয়ান লাইকস হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের জন্য নিয়ে আসতে হয় ডু বা ডাজ। তো এভরিওয়ান থার্ড পারসন, এই জন্য ডাজ নট, এরপরে লাইকস না লাইক হয়ে যাবে, তারপরে বাকি যা আছে তাই। হয়তো বা তোমার মাথায় প্রথমে এটা আসবে, কিন্তু অ্যাডভান্স লেভেলে এসে বলা হয় যে তুমি কোনো বাক্যকে যখন নেগেটিভ করবে বিশেষ কৌশলে, কিন্তু অর্থটা ঠিক আগের মতোই থাকবে। প্রত্যেকেই চকলেট পছন্দ করে, আর এখানে অর্থ হয়েছে যে প্রত্যেকে চকলেট পছন্দ করে না। অর্থ কি বিকৃত হলো না? প্রত্যেকেই চকলেট পছন্দ করে, আর এখানে করে না, মানে অর্থ সম্পূর্ণ চেঞ্জ। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি এই বাক্যটাকে একটু কৌশলে এইভাবে বলি যে এভরিওয়ান আমরা নিলাম, ডাজ নট নিলাম, এবার লাইকের পরিবর্তে এখানে দেবো আমরা ডিসলাইক, তারপর হচ্ছে চকলেট। খেয়াল করো, প্রত্যেকেই চকলেট অপছন্দ করে না। অপছন্দ করে না মানে কি? প্রত্যেকেই পছন্দ করে। তাহলে দেখো আমি নেগেটিভ ঠিকই করলাম, কিন্তু ঘুরে ফিরে অর্থটা আগের মতোই আসলো। ইয়েস, এটাই হচ্ছে মূলত আমাদের এই স্টেজে এসে নেগেটিভের আলোচনার বিষয়। এটাকেই আমাদের প্রয়োজন। সো আমি এটার পাশে ইয়েস লিখে রাখলাম। তাহলে যে সেন্টেন্সগুলোর অর্থের পরিবর্তন হয়ে যায় অ্যাসার্টিভ থেকে অন্য কোনো কিছুতে পরিণত করার ফলে অর্থের পরিবর্তন হয়, সেটা মূলত এই স্টেজে আমাদের দাবি নয়। সেই জন্য আমি এটার পাশে নট লিখে দিলাম। আর আমাদের প্রয়োজন হচ্ছে এই ধরনের। সো এই ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আমরা কথা বলতে চলেছি। তাহলে নর্মালি আমাদের নিয়মের ফার্স্টে যেটা চলে আসবে সেটি হচ্ছে অ্যাসার্টিভ একটা বাক্যকে আমরা কত রকমভাবে, দুইটা ফর্ম, একটা হাবোধক, সেই হাবোধককে আমরা কতভাবে সেগুলোকে আমরা নেগেটিভ করতে দেখি বা দেখব। এবং এখান থেকে মজার একটা ধারণা পাবো যে আমরা যারা এতদিন মনে করতাম যে শুধুই নেগেটিভ মানে হচ্ছে নেভার, ডু নট, ডাজ নট, ডিড নট, মানে নট যুক্ত করে বা নেভার যুক্ত করে, আজকে আমরা কিন্তু অনেক ধরনের নেগেটিভের সাংকেতিক কিছু সিম্বল বা ওয়ার্ড দেখব যেগুলো একটা বাক্যকে নেগেটিভ করার জন্য প্রযোজ্য। ওকে, সো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা কিসের প্রকার জানো? এটা অ্যাসার্টিভ সেন্টেন্সেরই তো প্রকারে বাবা, অ্যাসার্টিভেরই তো প্রকার, তাই না? তো হাঁ বোধক একটি বাক্যকে আমরা কত রকমভাবে নেগেটিভ করতে পারি। এখানে আমি এই পাশে অ্যাফার্মেটিভ বাক্যগুলো দিয়েছি, ওকে, তারই সাথে আবার নেগেটিভ বাক্যগুলো আমি এখানে রেখেছি, মানে সরি অ্যাফার্মেটিভ বাক্য দিয়েছি। এই যে বোল্ডগুলো অ্যাফার্মেটিভ, আর এই বোল্ডের নিচে যে সেন্টেন্সগুলো সেগুলো হচ্ছে নেগেটিভ। আর এই পাশে প্রয়োজনীয় শর্টকাট টেকনিক দিয়েছি, যদি চাও বা পাও নোট করে নিতে পারো, এটি বলা থাকবে। আর যেহেতু আমরা ইংরেজিটা পড়িয়ে দেব, বাংলাটা অনেকটা সময় নাও পেতে পারি, সেই জন্য প্রতিটা সেন্টেন্সের আমি বাংলাটা জুড়ে দিয়েছি, তোমরা একটু বাংলাটা দেখে নিও কেমন। এবং দেখবে যে আসলে যখন আমরা পরিবর্তন করছি তার মানে আদৌ কোনো পরিবর্তন হয়েছে কিনা, হ্যাঁ, বাংলা অর্থের, এটাও খেয়াল রাখবে। তো বলা হচ্ছে যে অনলির ক্ষেত্রে, তো অনলি বা অ্যালন থাকলে আমরা নান বাট ইউজ করি, এই কথাটা মনে রাখতে হবে। সো অনলি মারিয়া ক্যান উইন দ্য আর্ট কম্পিটিশন, অর্থাৎ কেবল মারিয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জিততে পারে। খেয়াল করো, কেবল মারিয়ায়, হ্যাঁ, একটু রস্বই দিয়ে একটু বেশি গুরুত্ব। অনলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর রেস্ট্রিকটিভ অ্যাডভার্ব বলা হয় এগুলোকে, একেবারে নির্দিষ্ট করছে অর্থগুলোকে। অনলি মারিয়া, তো যখন অনলি ইউজ করা হয়েছে, অনলির পরিবর্তে আমরা দেবো হচ্ছে নান বাট, মনে থাকবে, অনলি ইজ ইকুয়াল টু নান বাট, ওকে। এরপরে মারিয়া ক্যান উইন দ্য আর্ট কম্পিটিশন, মারিয়া ক্যান উইন দ্য আর্ট কম্পিটিশন, খুবই সহজ। সো পরীক্ষায় যদি তুমি এমন একটি বাক্য পাও আর বাক্যকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে জাস্ট নান বাট বসিয়ে দেবে। তবে নান বাটটা কোথায় বলো তো? অবশ্যই সেই নান বাটটাকে, ইয়েস, অবশ্যই যেখানে ছিল সেইখানে বসিয়ে দিতে হবে বাক্যের শুরুতেই। অর্থ দেখো, কেবল মারিয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জিততে পারে। সো নানবাট মানে আর কেউ না, শুধুই মারিয়া, ব্যাপারটা এরকম। আবার অ্যালোনের একটা ব্যবহার রয়েছে। অ্যালন, যেটা বিশেষ করে বলা যায় যে এই অ্যালন অ্যাকচুয়ালি হাইলাইটস সলিটিউড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, মানে একবারে স্বাধীনভাবে কোনো জিনিসকে একত্ব বা তারই বিষয়টাকে প্রাধান্য দেওয়ার জন্য অনলি ব্যবহার হয়, ঠিক আছে, সরি অ্যালোন ব্যবহার হয়। তো দ্য ম্যাঙ্গো ট্রি অ্যালন গিভস শেড অন দিস রোড, অর্থাৎ কেবল আম গাছই এই রাস্তায় ছায়া দেয়। অ্যালোন ইউজ করলাম,
অ্যালোনের জন্য আমরা নান বাট, আর নান বাট বসাতে গেলেই বাক্যে শুরু। খুবই ফানি বিষয়। সো বসিয়ে দাও, নান বাট দ্য ম্যাঙ্গো ট্রি গিভস শেড অন দিস রোড। কেবল আম গাছই এই রাস্তায় ছায়া দেয়। বাক্য সবগুলোই ছিল কিন্তু হাঁ বোধক, হাঁ বোধক। দেখেছ, বাক্য ছিল হাঁ বোধক, সেইগুলোকে আমি নেগেটিভ করেছি বিশেষ পন্থায়, নান বাট দিয়ে নেগেটিভ, কিন্তু অর্থটা আবার ঘুরে আগের মতোই আছে। ইয়েস, এটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল কথা, যে তুমি ছলে বলে কৌশলে নেগেটিভ করবে কিন্তু অর্থটা ঘুরে ফিরে আগের মতো আসবে। তাহলে প্রশ্ন আসতে পারে, এগুলো কেন শিখছে অর্থ যেহেতু আগের মতো হয়? আসলে ভাষাগত কিছু বৈচিত্র্যতা আনার জন্য, অথবা একটা না বোধক কথাকে ডিরেক্টলি না বলে সেটাকে একটু আর্টিস্টিক ওয়েতে বলার জন্য বেসিক্যালি ট্রান্সফরমেশন সেন্টেন্সের ব্যবহার। আর এই ধরনের সেন্টেন্সগুলো মানে পোয়েটিক রাইটিং বলি, কাব্যিক লেখার ক্ষেত্রে, অথবা ফিলোসফিক্যাল বিভিন্ন রাইটিং, অথবা মানে স্ট্যান্ডার্ড রাইটিং, এই টাইপের লেখাগুলোতে এই ধরনের সেন্টেন্স ব্যবহার করলে মানে সেই লেখাটার অন্যরকম একটা মিনিং, অর্থ দাঁড়ায়, যার কারণে বিশেষ করে রাইটার অনেক সময় এই ধরনের সেন্টেন্সগুলো লিখে থাকেন। আচ্ছা, এবার দেখো, আমরা চাইলে কিন্তু অনলি আরেক জায়গায় ইউজ করতে পারি, বয়স বা সংখ্যার ক্ষেত্রে। বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি ইউজ করতে পারি। তানভীর ইজ অনলি 12 years old। তানভীরের বয়স কেবল 12 বছর, বা তানভীর কেবল 12 বছরের। সো অনলি যদি আমরা বসাই বয়সের ক্ষেত্রে, সেখানে বসাতে হবে নট মোর দ্যান, কষ্ট করে মনে রেখো। সো অনলি তুলে দিয়ে নট মোর দ্যান অথবা নট লেস দেনও ইউজ করা যায়, নট মোর দ্যান অথবা নট লেস দেন। তো এইটা আবার দেখতে হবে যে অন্যান্য ক্ষেত্রে যেমন অনলি বা অ্যালোন তুলে দিয়ে নান বাটটাকে শুরুতে বসাতে পেরেছি, কিন্তু এখানে অনলি তুলে দিয়ে তুমি কিন্তু নট মোর দ্যানটাকে আবার মাতব্বরি করে তানভীরের সামনে বসিয়ে দিও না, যে নট মোর দ্যান তানভীর। যদি একসময় বোঝা যাবে যে আসলে কেন নট মোর দ্যানটাকে আমরা এখানে ইউজ করছি, কারণ এই বয়সের চেয়ে, হ্যাঁ, নট মোর দ্যান, এই বয়সের চেয়ে, তো এটার সাথেই তো অবশ্যই রাখতে হবে। তানভীর কেবল 12 বছরের, দুইটা বাক্যেরই একই রকমের অর্থ। ক্লিয়ার? সো একটা ফ্যাক্ট গেল অনলি বা অ্যালোনের ব্যবহার। এরপরে আমরা নাম্বার 2-তে আসি। নাম্বার 2-তে কি বলা হচ্ছে বলো তো? দে হ্যাভ টু রিচ দ্য ফিল্ড বিফোর সানসেট। তাদেরকে সূর্যাস্তের আগেই মাঠে পৌঁছাতে হবে। এখানে রুলটা হচ্ছে হ্যাভ টু। সো এখানে হ্যাভ টু এবং হ্যাজ টু, আমি বলবো যে দুইটা, হ্যাভ টু বা হচ্ছে একটা হ্যাজ টু, এই দুইটা যদি থাকে তাহলে সেটা পরিবর্তে তুমি ব্যবহার করবে ক্যানট বাট। দে হ্যাভ টু রিচ দ্য ফিল্ড বিফোর দ্য সানসেট। ওকে, সো পরিবর্তন আমরা করেছি ক্যানট বাট। মনে রাখতে হবে ক্যানট বাট এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, মানে ভার্বের বেস ফর্ম, এটা মনে রেখো। তুমি যদি মনে করো হ্যাভ টু এর পরিবর্তে আমি আরেকটি ফ্রেজাল এক্সপ্রেশন ইউজ করব, ক্যানট হেল্প, করতেই পারো, বাট পরবর্তীতে তোমাকে হেল্প পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি করে দিয়ে জেরান্ড করে দিতে হবে। যদি আমি তোমাদেরকে জেরান্ড পার্টিসিপলের সময় দেখিয়েছি যে নির্দিষ্ট কিছু ভার্ব আসলে তার পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যায়। সো দে ক্যানট হেল্প রিচিং দ্য ফিল্ড বিফোর সানসেট। অর্থের একটু পার্থক্য, বাট ঘুরে ফিরে অর্থটা কিন্তু আগের মতোই। তাদের সূর্যাস্তের আগে মাঠে পৌঁছাতে হবে, আর এখানে বলা হচ্ছে তারা সূর্যাস্তের আগে মাঠে পৌঁছানো ছাড়া কিছুই করতে পারে না। তার মানে কি? সূর্যাস্তের আগেই পৌঁছাতে হবে, এটাই একমাত্র উপায়। এনিওয়ে, হ্যাভ টু বা হ্যাজ টু এই মডেল ভার্ব থাকলে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। পার্থক্য হচ্ছে ক্যানট বাট ইউজ করলে ভার্বের বেস ফর্ম, আর ক্যানট হেল্প ইউজ করলে পরবর্তী জেরান্ড বা ভার্বের সঙ্গে আইএনজি। মনে থাকবে? আশা করি মনে থাকবে। খুবই সিম্পল রুল, আর ভুলে যাওয়ার কোনো কারণ নেই, আমি তো শর্টকাট দিয়েই রেখেছি। এখানে আরেকটি বিষয় বলি তোমাদের, সেটা হলো যদি হ্যাভ টু না থেকে, কথার কথা এখানে হ্যাড টু থাকে, হ্যাঁ, যদি হ্যাড টু থাকে তাহলে কি হবে বলো তো? ইয়েস, যদি হ্যাভ টু থাকলে ক্যানট বাট হয় বা ক্যানট হেল্প হয়, তাহলে হ্যাড টু থাকলে জাস্ট পাস্ট টেন্সে যাবে। হ্যাভ টু এরই পাস্ট টেন্স হচ্ছে হ্যাড টু। সো এখানে তখন হবে কুড নট বাট, কুড নট বাট, কুড নট হেল্প। মনে থাকবে? জাস্ট এটা মনে রাখার জন্য আমি বললাম। ওকে, সো আমি একটু রেড মার্কিং করে দিই যাতে করে তোমাদের পরবর্তীতে এটা চোখে পড়ে, কেমন? এবার নাম্বার 3-তে আসো। নাম্বার 3 খুবই ফানি আর খুবই মজার একটা রুল। সাইদ অলওয়েজ ফরগেটস হিজ নোটবুক। অর্থাৎ সাইদ সবসময় তার নোটবুকটি ভুলে যায়। একটা নোটবুকের কথা সে বারবার ভুলে যায়। সো এখানে মনে রাখতে হবে অলওয়েজ থাকলে সেখানে আমরা নেভার ইউজ করব, এবং ওই বাক্যে উইথ ডিসিমিলার ওয়ার্ড,
অন্য যে রুট ওয়ার্ডটা থাকবে সেইটার আমরা ডিসিমিলার একটা শব্দ ইউজ করব, মানে অ্যান্টোনিম ব্যবহার করব, বিপরীত শব্দ। সো ফরগেট এটার বিপরীত হচ্ছে রিমেম্বার। তাহলে অলওয়েজ থাকলে আমরা নেব নেভার, মূল শব্দটাকে আমরা বিপরীত নিয়ে আসবো, ফরগেট মানে ভুলে যাওয়া, রিমেম্বার মানে স্মরণ রাখা, আর বাকি যা আছে তাই। তো এই সংক্রান্ত বেসিক্যালি আমি তোমাদের কিছু নোটস দেব, কিছু শব্দের সঙ্গে পরিচয় করাবো একটু পরেই। আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদের। এরপরে আসো নাম্বার 4, মাহিন ইজ আ ব্রেভ বয়। ব্রেভ মানে সাহসী। তো মনে রাখবে তোমরা, যদি কোনো বাক্যতে অ্যাডজেক্টিভ থাকে, কোনো বাক্যতে বিশেষ করে অ্যাডজেক্টিভ, গুড, ব্যাড, অনেস্টি, ব্রেভ, এই টাইপের সেন্টেন্স যদি থাকে, মানে ওয়ার্ড থাকে, তাহলে সেটাকে নেগেটিভের সময় আমরা নট প্লাস অপোজিট ওয়ার্ড নিয়ে আসবো। অর্থাৎ দেখো, মাহিন নিয়ে আসলাম, ইজ তো থাকবেই, ইজের সাথেই তো নটের অস্তিত্ব, রাইট, ইজ নট, এরপরে অপোজিট ওয়ার্ড, আর্টিকেল তো অপোজিট নয়, বাট ব্রেভ মানে হচ্ছে সাহসী, আর কাওয়ার্ডলি মানে হচ্ছে কি বলতো, ভীতু। সো কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীতু, এইটা হলো বিপরীত শব্দ। তো এরকম কিছু নির্দিষ্ট শব্দ মোটামুটি ঘুরে ফিরে বারবারই আসে। আমি সেই শব্দগুলোর সঙ্গে তোমাকে এখন পরিচয় করে দেব। আর এই শীটটাও আমি আমার পেইড ব্যাচে, নিবিড় পরিচর্যা গ্রুপে আমি রেখে দিচ্ছি, সেখান থেকে নিতে পারবে। যেমন হতে পারে তোমার স্মল, লিটিল, বিগ, টাইনি, এরকম যে শব্দগুলো আছে, তারপরে অনেস্ট, ডিসঅনেস্ট, হ্যাপি, আনহ্যাপি, এরকম বিপরীত যে শব্দগুলো, তো সেই লিস্টটা একটু দেখিয়ে দিই তোমাদের। ওকে, এই হলো শব্দগুলো। দুটো লেভেলে বিভক্ত করা হয়েছে, বেসিক লেভেল যেটা অ্যাজ ইউজুয়াল একাডেমিক পরীক্ষাগুলোতে আসে, আর অ্যাডভান্স লেভেল পরীক্ষাগুলোতে যেগুলো আসে সেগুলো দেখাচ্ছে। লিস্ট অফ অপোজিট ওয়ার্ডস, বেসিক লেভেল হচ্ছে এইগুলো। এই পাশে শব্দগুলো দেখো, হ্যাপি, এরপরে স্যাড, আনহ্যাপি হতে পারে, ক্লিন, এরপরে ডার্টি, হ্যাঁ, এটা হচ্ছে রুট ওয়ার্ড, আর এটা হচ্ছে তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। তো এগুলো না, এই যে যেমন ব্রেভ দেখো, কাওয়ার্ডলি দেখেছো, একটু আগে ব্যবহার করলাম, এই শব্দগুলো একটু বেশি ব্যবহার হয়। সো এই শব্দগুলো তোমরা একটু দেখে নিও কয়েকবার। এরপরে আমি তোমাদের জন্য দিয়েছি বেশ কিছু অ্যাডভান্স লেভেলের আরও শব্দ। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের যে শব্দগুলো সেগুলো একটু দেখে নিও, অ্যাকিউরেট, ইনঅ্যাকিউরেট, এই টাইপের যে শব্দগুলো আছে সেগুলো। ঠিক আছে, এই মোটামুটি এইগুলোই 42টা প্লাস ওইদিকে বাকিগুলো সব মিলে প্রায় 100-এর মতো। আর এরপর ইনশাআল্লাহ বাকি ওয়ার্ডগুলো হয়তো বা তোমাদের এমনিতেই কন্ট্রোলে আছে। ঠিক আছে, সো এটি মূলত তোমাদেরকে বার্তা দেওয়ার ছিল যে লিস্ট অফ অপোজিট ওয়ার্ডসগুলো মূলত এটি তোমার দায়িত্ব নিয়েই পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা নাম্বার 5 দেখব যে এভরি প্লাস নাউন যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্য থাকে, এভরি প্লাস নাউন যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্য থাকে, সেগুলোকে নেগেটিভ করা যায় কিভাবে। যেমন হয়তো তোমরা এভাবে কেউ করতেই পারো যে এভরি স্টুডেন্ট ডাজ নট ওয়ান্ট টু সাকসিড, অর্থ কিন্তু পুরোটা চেঞ্জ হবে। সো আমরা কৌশলে এমনভাবে লিখব, দেখো এভরি যুক্ত বাক্যতে দেয়ার ইজ নো, ফার্স্টে এইটুকু আমরা রাখবো, ঠিক আছে, তারপরে নাউন যেটা থাকবে সেটা বসাবো। এরকম অনেক বাক্য থাকে, যেমন এভরি ফাদার, এভরি প্যারেন্ট লাভ হার চাইল্ড, লাভ হিজ চাইল্ড, এরকম থাকে না বাক্যগুলো। এরপরে আমরা একটা বাট নিয়ে আসবো, ওকে, বাট, এবং ওয়ার্ডস থেকে বাকি অংশ। ওকে, আবার আরেকভাবে করতে পারো তুমি, এভরি প্লাস নাউন থাকলে দেয়ার ইজ নো, ওকে, ওই যে নাউনটা ছিল সেই নাউনটা বসবে। এবার বাট না বসিয়ে জাস্ট সেখানে হু। এখান থেকে ভর্তি পরীক্ষা সব প্রতিযোগিতামূলক পরীক্ষা একটা প্রশ্ন আমি বলছি তোমাদের। তারপরে জাস্ট পরে অংশটা নেগেটিভ পড়ে যাও, যে হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড। লক্ষ্য করে দেখো অর্থটা কি হয়েছে। অর্থটা হয়েছে যে এমন কোনো শিক্ষার্থী নেই যে সে সফল হতে চায় না। তার মানে কি, প্রতিটা শিক্ষার্থী সফল হতে চায়। তাহলে কি ঘুরে ফিরে অর্থটা একই থাকলো না? ইয়েস। সো এটা মনে রাখো যে এভরি প্লাস হচ্ছে নাউন, এ পাশে দেওয়া রয়েছে এভরি প্লাস নাউন থাকলে দুইটা সূত্র, দেয়ার ইজ নো ডট ডট বাট দিয়ে, অর্থাৎ দেয়ার ইজ নো ডট ডট হু প্লাস ডাজ নট, মানে দ্বিতীয়টা। তো অনেক সময় প্রশ্ন করা হয় যে বাটের নামটা কি, তো এটা অনেকে ভুল করে ফেলে, অ্যান, বাট, অর, অনেকে তো বা আমরাও তো কনজাংশন হিসেবেই জানি, কিন্তু এই জায়গাটা এটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ প্রোনাউন এটা যে তার প্রমাণ কি, তার প্রমাণ হচ্ছে দ্বিতীয় যে এক্সাম্পলটা রয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে। ঠিক এই হুয়ের জায়গাটায় নিয়েছে মূলত বাট। বাটের আসলে অনেক ঢং, এই বাট দিয়ে একটা প্রশ্ন থাকেই।
বাট কখনো কখনো কনজাংশন হচ্ছে, কখনো কখনো রিলেটিভ প্রোনাউন হচ্ছে, কখনো কখনো প্রেপোজিশন হচ্ছে। প্রেপোজিশন অর্থ হলেও হয়ে যাবে ব্যতীত। এভরিওয়ান অ্যাটেন্ড দ্য মিটিং বাট ইউ, মানে প্রত্যেকে এই মিটিং উপস্থিত হয়েছিল বাট ইউ মানে তুমি ব্যতীত, এক্সেপ্ট ইউ, এরকম। এনিওয়ে, আশা করি এভরি যুক্ত নাউন যে থাকবে যেসব বাক্যটা, সেটা অবশ্যই তোমাদের কন্ট্রোলে থাকবে, মনে থাকবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের, আচ্ছা এখানে একটু ঠিক করে নিই। তারপরে 6 নাম্বারটায় আসি। আই এনজয় বোথ সিঙ্গিং অ্যান্ড ডান্সিং। তো যদি তোমরা কখনো বোথ এবং অ্যান্ড দেখতে পাও, এটাকে পেয়ার কনজাংশন বলা হয়। হ্যাঁ, এখানে বলা হয়েছে বোথ এবং অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো। এই নট অনলি বাট অলসো না থেকে কোনো কোনো জায়গায় তুমি নট বাটও পেতে পারো। হ্যাঁ, মডার্ন গ্রামারে শর্টকাটে নট অনলি বাট অলসোকে নট ডট বাট দিয়ে বলা হয়। সো আই এনজয় বোথ সিঙ্গিং অ্যান্ড ডান্সিং। আমি গান গাওয়া এবং নাচ দুটোই উপভোগ করি। সো কী হবে? আই এনজয় বোথ তুলে দিয়ে দাও, নট অনলি আমি একটু রেড করি, বাকি সিঙ্গিং অ্যান্ড তুলে দিয়ে সেখানে দাও বাট অলসো ডান্সিং। সো এমন হাজার হাজার বাক্য যদি তোমার সামনে আসে, তুমি অনায়াসে সেগুলো আনসার করতে পারবে। যেমন আই রিড বোথ নোভেল অ্যান্ড ড্রামা। ওকে, আমি উপন্যাস এবং নাটক দুটাই পড়ি। আই রিড বোথ নোভেল অ্যান্ড ড্রামা। সো কী হবে? আই লাইক নট অনলি নোভেল বাট অলসো ড্রামা। ওকে, সো এই বোথ এবং অ্যান্ড থাকলে একটাই সূত্র, নট অনলি বাট অলসো। খুবই মজার জিনিস। আচ্ছা, এরপর আমরা 7 নাম্বারে আসি। 7 নাম্বারটা আমরা একটু খেয়াল করি। কিছু বাক্য থাকবে চিরন্তন সত্য, যেটাকে বলা হচ্ছে ট্রু ফ্যাক্ট। চিরন্তন সত্য, যেমন চিরন্তন সত্য, আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। অথবা বলা হলো দ্য সান গিভস আস লাইট। এই টাইপের চিরন্তন সত্য যদি কোনো বাক্য হয়, ট্রু ফ্যাক্ট, সাইন্টিফিক ট্রু ফ্যাক্ট ইত্যাদি, তাহলে শুরুতে লিখে দেবো আমরা ইট ইজ নট দ্যাট। ইট ইজ নট দ্যাট চিরন্তন সত্যর ক্ষেত্রে। এবং তারপর এই বাক্যটাকে জাস্ট আমরা আরেকবার নেগেটিভ করে দেব। সো ফ্রেন্ডশিপ ইজ নট ভ্যালুয়েবল ইন লাইফ। এটা এমনটি নয় যে বন্ধুত্ব জীবনে মূল্যবান নয়। তার মানে কি? জীবনে বন্ধুত্ব মূল্যবান। সো নেগেটিভ প্লাস নেগেটিভ দুইটা মিলে অর্থ কিন্তু আবার আগের পজিটিভ হয়েছে। ঠিক আছে? সো এগুলো চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা নেগেটিভ কী হবে? ইট ইজ নট দ্যাট অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি। ওকে, আচ্ছা 8 নাম্বার কি বলা হচ্ছে? হি ইজ টু শাই টু স্পিক ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। সে এত লাজুক যে সে ক্লাসের সামনে কথা বলতে পারে না। এখানে আমাদের মূল ফোকাসটা যাবে হচ্ছে 2.2। এই 2.2 এইটা যদি থাকে, আচ্ছা প্রথমত বলি এটাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা 2.2 যুক্তকে আমরা নেগেটিভ করতে চাই, তাহলে জাস্ট 2 এর পরিবর্তে আমরা একটা সো দেব। ওকে, আর এই 2 থেকে শুরু করে ভার্ব পর্যন্ত এই সবটুকুকে আমরা কি করব? তুলে দেব। তুলে দিলাম। তুলে দিয়ে তদস্থলে আমরা কি করব? আমরা দ্যাট হি ক্যানট এইটুকু নিয়ে আসব। খেয়াল করো, 2 এর পরিবর্তে দ্যাট হি ক্যানট। বাট মনে রেখো, হি ওয়াজ যদি হতো এখানে, তাহলে দ্যাট হি কুড নট হয়ে যেত তখন। স্বাভাবিক। প্রেজেন্ট টেন্স ক্যান, পাস্ট টেন্স দ্যাট মিনস ওয়াজ যদি হয় তাহলে এখানে হয়ে যেত কুড নট। ওকে, এটাও মনে রেখো, ক্যান নট একসাথে ক্যানট, কুড নট একটু স্পেস হবে, একটু ফাঁকা হবে। হ্যাঁ, এই ছোটো ছোটো বিষয়গুলো শিখে রাখতে হবে। এনিওয়ে, তো আমরা যেহেতু বিভার ইজ পেয়েছি, এই জন্য দ্যাট হি ক্যানট স্পিক ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। তাহলে আমরা প্রকৃত অর্থে বাক্যটিকে নেগেটিভ করলাম, কিন্তু অর্থটা আগের মতোই আসলো। ব্যাস। আচ্ছা, এরপরে 9 নাম্বারটা দেখো, যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি কোনো বাক্য থাকে, ওকে, সেই বাক্যটাকে নেগেটিভের সময় আমরা নিয়ে আসবো নো সোনার আর ডট ডট দেন একটা কনজাংশন। সো অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড, অর্থাৎ শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্রই দ্য স্টুডেন্ট স্টুড আপ, শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল। শিক্ষক প্রবেশ করা মাত্রই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, তাই তো? সো অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সোনা নিয়ে আসবো, নো সোনা হ্যাড।
তো এখানে একটা মতানৈক্য আছে, সেটা হলো যে নো সুনার হ্যাডই হবে কোনো মানে নেই, আমরা চাইলে নো সুনার ডিডও ইউজ করতে পারি। তো নোসোনারের সঙ্গে হ্যাডের ব্যবহারটা বেশি, বাট নোসোনার ডিড, আমরা ডিডটা আসলে কেন নিয়ে আসলাম, কারণ বাক্যটা তো পাস্ট টেন্স রে বাবা, তো বাক্যটা পাস্ট টেন্স হলে তো অক্সিলারি ভার্ব আমরা ডিডই নিয়ে আসবো। কিন্তু কখনোই এটা ভাবা দরকার নেই যে অ্যাজ সুন অ্যাজ থাকলে অলওয়েজ নোসোনা হ্যাড হবে। তো এই জিনিসটা দেখে দেখে হয়তো তোমরা অনেকেই বলবো যে মাথায় একবার এটা ঢুকিয়ে নিয়েছো যে নোসোনা হ্যাড, কিন্তু না, নোসোনার ডিড দ্য টিচার এন্টার, খালি পার্থক্য যে ডিড নিলে আমি আর এন্টার্ড নিতে পারবো না, তখন আমাকে এন্টার নিতে হবে, কারণ এটাই স্বাভাবিক, ডু ডাজ ডিড থাকলে ভার্বের তো বেস ফর্ম হয়ে যায়, রাইট? সো ইনভার্টেড কমা তুলে আমরা সেখানে কনজাংশন হিসেবে দেন নিব। এবং মজার কথা বলি, এক্ষেত্রে কোনো কোনো সময় দেখবে যে কনজাংশনের পরিবর্তে একটা কমাই বসছে, অ্যান্ড, বাট, অর, দেন, অনেক কিছুর পরিবর্তে একটা কমা বসে। সো কমা দুইটা সেন্টেন্সকে যে জয়েন করে, এটা মূলত কিন্তু একটা কনজাংশনের আদলে বসে। এনিওয়ে, সো আমরা দেন বসালাম এবং এরপরে বাকি যে অংশটা আছে হুবহু সেটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? সো এই বাক্যটাকে বলছি আমরা অ্যাফার্মেটিভ, আর এই বাক্যটাকে বলছি আমরা নেগেটিভ। ঠিক আছে, খুবই সহজ, ফানি। অ্যান্ড লাস্ট রুল, এরপরে দেখবো আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ নেক্সট। দিস রিভার ইজ লেস ক্লিন দেন দ্যাট অফ, অর্থাৎ এই নদীটা ওই নদীর মতো পরিষ্কার নয়, অথবা দ্য রিভার বুড়িগঙ্গা ইজ লেস ক্লিন দেন দ্য রিভার পদ্মা, পদ্মার মতো বুড়িগঙ্গা অত পরিষ্কার নয়, ইত্যাদি। তো যখন আমি এইরকম লেস এবং দেন এই দুইটা সিম্বল পাবো, এই দুইটা চিহ্ন পাবো, দেখো লেস এবং দেন থাকলে বাক্যটাকে নেগেটিভ করে অ্যাজ ডট ডট অ্যাজ এর পরিবর্তে তুমি চাইলে এখানে সো ইউজ করতে পারো। সো এবং অ্যাজের যে কী পার্থক্য সেটা তো আমি তোমাদের বুঝিয়েছি। তো যাই হোক, এটা বসালে এ একটা, অথবা তুমি চাইলে এটা বসালে, কোনো সমস্যা নেই। তাহলে দিস রিভার ইজ নট অ্যাজ, সো নেগেটিভ করলাম, নট অ্যাজ, ওকে, ক্লিন, দেনের পরিবর্তে হচ্ছে আবার অ্যাজ, দ্যাট ওয়ান, ওকে, দ্যাট ওয়ান। তাহলে এইটুকুতে আমি একটু আন্ডারলাইন করি। সো খুবই ফানি বিষয়, লেস এবং দেন যদি থাকে তাহলে নট অ্যাজ, তারপরে দেন তুলে আর একটা অ্যাজ, ঝামেলা শেষ। অথবা তুমি এইভাবে বলতে পারো যে দ্য রিভার ইজ নট ক্লিনিয়ার, ক্লিনিয়ার, ওই তো ক্লিন থেকে ক্লিনিয়ার, দেন, ওকে, দ্যাট অফ, যা আছে তাই, মানে আমি এইটা ব্যবহার করলাম, মোর দেন, আচ্ছা এখানে দিস ইজ নট ক্লিনিয়ার, হ্যাঁ মোর আসলে সবসময় না, এখানে তো অ্যাজেটিভের সাথে ইয়ারও হতে পারে, কারণ যেগুলো এক্স লেবল বিশিষ্ট সেগুলোতে তো আর আসলে মোর হবে না। ঠিক আছে, এখানে যদি হতো মোর বিউটিফুল, যদি হতো ইজ নট বিউটিফুল, কথার কথা, তাহলে হতো মোর বিউটিফুল দেন দ্যাট অফ। এনিওয়ে, সো আমরা মেন কথা হচ্ছে এখানে কম্প্যারেটিভ করব, ঠিক আছে, কম্প্যারেটিভ করব। ওকে, আশা করি বুঝতে পেরেছ যে এই 10টা ক্যাটাগরিতে আমরা একটা হাবোধক বাক্যকে না বোধক করতে পারি। এবার আমরা প্রবেশ করেছি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ সিম্পল একটা বাক্যগুলোকে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। তো এই প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এর আগে যখন আমি ডাব্লিউএস কোয়েশ্চেন শিখিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে ডাব্লিউএস দিয়ে প্রশ্ন হয়, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হয়। তো আমরা মূলত এই দুইটা প্যাটার্নেই প্রশ্ন করব, একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে, আর একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন, যেটা অক্সিলারি ভার্ব দিয়ে। সো এই দুইভাবে ইন্টারোগেটিভ হয় মূলত। আচ্ছা, প্রথম যে বাক্যটা আমি দিয়েছি নাম্বার 1, সেটা হচ্ছে হি ইজ ট্যালেন্টেড মিউজিশিয়ান, সে একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী। ওকে, তো যদি কোনো বাক্যতে বি ভার্ব হয় মেন ভার্ব বলা হয়েছে, অথবা হ্যাভ হয় মেন ভার্ব, হয় না, হি হ্যাজ আ গুড প্ল্যান, হি হ্যাজ আ গুড প্ল্যান, অথবা আই হ্যাভ আ ড্রিম। সো হ্যাভ, হ্যাজ, অথবা যে কোনো বি ভার্ব যদি মেইন ভার্ব হয়ে যায়, তাহলে সেটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলেই শুরুতে আমরা নিয়ে আসবো অক্সিলারি ভার্ব। ওই অক্সিলারি ভার্ব, এটাকে অক্সিলারি ভার্ব বলা ঠিক হবে না, অক্সিলারি অ্যাজ মেইন বা মেইন অ্যাজ অক্সিলারি, এইটাকে আমরা নিয়ে আসলাম ফার্স্টে। অ্যান্ড নিয়মে বলা হচ্ছে সেটাকে নেগেটিভ করে দেব, অবশ্যই নেগেটিভ করব। সো ইজেন্ট, অথবা আরেন্ট, অথবা হ্যাভেন্ট, রাইট, যেটা যখন আসবে এরপরে যে সাবজেক্ট আছে সেটা বসিয়ে দেব, এরপরে আর কোনো পরিবর্তন করব না। যেহেতু ইন্টারোগেটিভ, সো ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন দিতে আমরা ভুলে যাব না। এবার বাংলাটা খেয়াল করো, সে একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী। ওকে,
প্রশ্নবোধকের যদি বলা হয় সে কি একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী নয়, নয় মানে কি, তার মানে অবশ্যই সে একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী। একটা মজার জিনিস দেখো, অ্যাসার্টিভ বাক্যকে তুমি প্রশ্নবোধকভাবে করেছো, কিন্তু অর্থ কিন্তু অবিকল বা হুবহু আগেটা রয়ে গেছে। খুবই ডিপ্লোম্যাটিক। আমি শুরুতেই বলেছিলাম যে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা যেন তেন মানুষের কাজ নয়। যারা খুবই বুদ্ধিভিত্তিক পার্সন তারাই কিন্তু এগুলো নিয়ে চর্চা করে। আশা করি তুমিও তেমনটাই হচ্ছ এগুলো প্র্যাকটিসের মাধ্যমে। আচ্ছা, এরপর বাক্যটা দেখব যে আগের বাক্যটায় যেমন বি ভার্ব বা হ্যাভ ভার্ব ছিল একবার সলিড, কিন্তু এখানে বি ভার্ব বা হ্যাভ ভার্বই থাকবে, তার সঙ্গে একটা নট যুক্ত থাকবে। অর্থাৎ হি ইজ নট, শি ইজ নট, অথবা ইউ আর নট, অথবা আই হ্যাভ নো মানি, অথবা হি হ্যাজ নট এনি প্রবলেম। তার মানে হলো এই এম ইজ আর বলো, হ্যাভ হ্যাজ বলো, এগুলোর সঙ্গে একটা নট লাগানো থাকবে। যদি থাকে সব কিছু সেম, শুধু পার্থক্য হলো নট ছিল বলে এখানে নট হবে না, ইজ শি আ ডান্সার। আর এখানে নট ছিল না বলে এখানে হয়েছে। তার মানে হা বোধক থাকলে না বোধক, আর না বোধক থাকলে হা বোধক। জাস্ট এই হলো পার্থক্য। তো ওইটাই ইজ শি আর ডান্সার, সে কি একজন নৃত্যশিল্পী? হ্যাঁ, তার মানে সে একজন নৃত্যশিল্পী নয়। প্রশ্ন করে ছেড়ে দেওয়া মানেই সেটা নয়। একটা গেল। এরপরে দেখবো যে হি হেল্পস হিজ ফ্রেন্ডস। এবার দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব এগুলো বাদে, যখন বি ভার্ব, হ্যাভ ভার্ব বাদে উইদাউট অক্সিলারি ভার্ব, যখন কোনো মেইন ভার্ব হয়, এখানে যে কোনো একটা মেইন ভার্ব হবে। এটা মেইন ভার্ব, দেখো ডু, ডাজ, ডিড অথবা অ্যামিজার, হ্যাভ এগুলো নেই, মেইন ভার্ব রয়েছে। সেটাকে যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে টেন্সের একটা গুরুত্ব রয়েছে। তো ফার্স্টেই তুমি টেন্সে নজর দেবে। সো আমি এখানে টেন্স চিহ্নটা দিয়ে রাখলাম। হেল্পস হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই আমি ডাজ নিয়ে আসলাম। আর হা বোধক এই জন্য আমি নাগবোধক করবো। এটা প্রতিটা ক্ষেত্রেই তাই, ওই একই প্যাটার্ন। সো ডাজেন্ট, যদি হেল্পস না থেকে এখানে হেল্প থাকতো, ইয়াস, তখন ডিডেন্ট হতো। বুঝতে পারছো? এই পার্থক্যগুলো মাথায় রাখতে হবে। সো ডাজেন্ট, এরপরে হচ্ছে হি, অবশ্যই ডাজ হয়েছে তো আর হেল্পস হবে না, শুধু হেল্প হবে। আর বাকি যা আছে তাই প্রশ্নবোধক চিহ্ন। বাংলাগুলো খেয়াল করো। সে তার বন্ধুদের সাহায্য করে, সে কি তার বন্ধুদের সাহায্য করে না? এই আচ্ছা, এরপর আমরা 4 নাম্বার দেখব। আচ্ছা, 4 নম্বরে বলা হচ্ছে যে এভরিওয়ান, শুধুমাত্র এভরিওয়ান নয়, এর সাথে কিন্তু আরও কয়েকটা আছে এভরিওয়ানের সাথে। সেটা হলো এভরিবডি, এভরিওয়ান, অল। এই কয়টা একটু মনে রেখো, এভরিবডি, এভরিওয়ান, অল। ঠিক আছে? এইগুলো থাকলে আমরা, এই ইনডিফিনিট প্রোনাউনগুলো থাকলে আমরা সেটা পরিবর্তে দেব হু। হু কিন্তু বেসিকলি স্পেসিফিকভাবে কোনো পার্সনকে বোঝায় না। তো যার কারণে হু কিন্তু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যে প্রোনাউনগুলো আছে, এভরিবডি, এভরিওয়ান, অল ইত্যাদি, এগুলোর রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, সাবস্টিটিউট ওয়ার্ড হিসেবে কাজ করে, প্রতিস্থাপক শব্দ, ওইটার মতোই অর্থ দেয়। সো এভরিওয়ান, এই জন্য আমি হু নেব, এটা আমার নিয়মে বলা হচ্ছে। এবার পরে বাক্যটাকে নেগেটিভ করে দেব, ইয়েস। সো ডাজ নট, কারণ এভরিবডি, এভরিওয়ান থাকলে তো বেসিক্যালি কী হয়, ওটা তো থার্ড পার্সন সিঙ্গুলার ধরা হয়, তো ওইটাই ভাবা হয়েছে হুটাকে, এই জন্য ডাজ নট করা হয়েছে। নেগেটিভ করলাম, তার মানে টেন্স অনুযায়ী আমাকে নেগেটিভ করতে হবে। যদি এখানে এনজয় না থেকে এনজয়েড থাকতো পাস্ট টেন্স, অতএব হু ডিড নট হয়ে যেত। বুঝতে পারছো? খুবই মজার জিনিস। এরপর দ্য ফেস্টিভ্যাল, এনজয় দ্য ফেস্টিভ্যাল। ক্লিয়ার? এই একটা বিষয়। আরেকভাবে এই বাক্যগুলো হয় এভরিওয়ানের পরিবর্তে অনেক সময় হয় যে নোবডি, নান, নো ওয়ান ইত্যাদি, নেগেটিভ ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনগুলো। সো এগুলো যদি হয় নো ওয়ান ট্রাস্ট আ ডিসঅনেস্ট পারসন, তাহলে হুয়ের পরে বাক্যটাকে আমরা হা বোধক করে দেব। সেম নিয়ম, শুধু পার্থক্য কি, হা বোধক তাই আমি না বোধক করলাম, আর না বোধক তাই আমি শুধু হা বোধক করব। এটাই হচ্ছে একটা মজার জিনিস, যেটা তোমরা অলরেডি 1-2 দেখেছো একবার, রুল 1-2 দেখেছো একটু আগে। এবার দেখো নো ওয়ান ট্রাস্ট আ ডিসঅনেস্ট পারসন। সো নো ওয়ানের জন্য আমি কী নেব? হু নেব। এটা আমার সূত্র, নোবডি, নান, নো ওয়ান থাকলে আমরা হু নেব, নিলাম। এরপরে বাকি অংশের আর কোনো পরিবর্তন নেই। খুবই মজা এই জায়গাটায়। ওকে, সো নোবডি, নান, নো ওয়ান থাকলে অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করছি হু দিয়ে। ক্লিয়ার? আরেকভাবে করা যায়, সেটি হচ্ছে শুরুতে আমরা ডাজ নিতে পারি, শুরুতে আমরা ডাজ নিতে পারি, নিলাম, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এই জন্য ডাজ নিলাম। আর নো ওয়ানের পরিবর্তে আমরা এনি ওয়ান নিয়ে নেব। একটু না বোধককে আমরা হা বোধকে রূপান্তর করবো। সো ডাজ এনি ওয়ান ট্রাস্ট আ ডিসঅনেস্ট পারসন? ডান, ক্লিয়ার। ওকে,
এইভাবে আমরা মোটামুটি দুইভাবে করতে পারি। আর 6 নাম্বারটা, আই নেভার স্কিপ ব্রেকফাস্ট, আমি কখনো সকালের নাস্তা বাদ দিই না। সো এইটা মনে রাখতে হবে, নেভার থাকলে সেখানে এভার হয়, নেভার থাকলে কি হয়, এভার হয়, যেটা আমি শর্টকাটে দিয়ে রেখেছি, নেভার থাকলে এভার। আর অন্যান্য নিয়মগুলো একেবারে স্বাভাবিক, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য আমি ডু নিয়ে আসলাম, ডু আই এভার, বাকি যা আছে তাই। শুধু এগুলো বারবার তোমাকে দেখতে হবে। এরপরে প্রয়োজন কি জানো, এরপরে প্রচুর প্র্যাকটিস প্রয়োজন, কারণ আমি তোমাকে বেসিকটা দিয়েছি। এরপর নিট বইটা সংগ্রহ করে নেবে, নিট বইয়ের জাস্ট প্রতিটা চ্যাপ্টারের নাম তো দেওয়া রয়েছে, সেগুলো বের করে বাস তুমি বারবার প্র্যাকটিস করবে, এনাফ, আর কিছুই লাগবে না। তো এরপরে নাম্বার 7 হলো কমপ্লেক্স সেন্টেন্সের কিভাবে প্রশ্ন করা যায়। কমপ্লেক্স সেন্টেন্স, এটা যে কমপ্লেক্স নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো যে সাবওয়ার্ডের কনজাংশন এবং প্রথম বাক্যটা, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এই কি বলে, সাবওয়ার্ডেড ক্লজ, আর এটা হলো মেইন ক্লজ, এর আগে পরে কোনো কনজাংশন নিয়ে একবার সলিড বাক্য। তো এইরকম যদি কোনো একটা লম্বা বাক্য হয় এবং সেই বাক্যটা যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে পরিবর্তনের সময় তোমাকে প্রথমেই নজর দিতে হবে মেইন ক্লজের দিকে। এই মেইন ক্লজটা শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। যেমন এই বাক্য কিন্তু আরেকভাবে লেখা যায় যে আই উইল এক্সপ্লেইন ইট, এরপরে বলা হচ্ছে যে ইফ ইউ আস্ক। ওকে, তাহলে আমরা দুইভাবেই কিন্তু এই বাক্যটা বলতে পারি, আই উইল এক্সপ্লেইন ইট ইফ ইউ আস্ক। তাহলে যখন পরিবর্তন করব আমরা, তখন আমাদের মূল ফোকাসটা হবে প্রিন্সিপাল সেন্টেন্স যেটা, সেটা আগে থাকুক পরে থাকুক, সেটাকে আমরা ছলে বলে কৌশলে সামনে নিয়ে এসে ইন্টারোগেটিভ করব। তাহলে তুমি মনে মনে এইটুকু কথা, মানে সাবঅর্ডিনেট ক্লজের কথা তুমি ভুলে যাও। সো আই উইল এক্সপ্লেইন ইট, এটাকে তুমি নেগেটিভ করো, ইন্টারোগেটিভ। সো উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, উইল থেকে ওন্ট, এরপরে হচ্ছে সাবজেক্ট আই, এক্সপ্লেইন ইট বসিয়ে দিলাম, আর ওই যে ইফ ইউ আস্ক, এটা সবার শেষে বসিয়ে দিলাম। বুঝতে পেরেছ? খুবই ফানি এবং খুবই মজার, এগুলোকে কঠিন করে ভাবার কোনো কারণ নেই। ওকে, সো এখন বারবার কাজ হচ্ছে, যেটি বলছিলাম যে নিট বই থেকে নিয়ে সূচিপত্র দাগিয়ে প্র্যাকটিস করে ফেলা। এবার নেক্সটে আমরা দেখব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা একাডেমিক পরীক্ষাগুলোতেও এই ট্রান্সফরমেশনটা প্রচুর আসে, যে অ্যাসার্টিভ একটি বাক্যকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। মোটামুটি 5টার মতো আমি রুল দিয়েছি, ইনশাআল্লাহ এগুলোই বারবার প্রয়োজন হবে। তো ইম্পারেটিভ ট্রান্সফরমেশন করার পূর্বে আমরা মোটামুটি ইম্পারেটিভ বৈশিষ্ট্য দেখি যে শুরুতে ভার্ব চলে আসে, শুরুতে প্লিজ চলে আসে বা নিয়ে আসতে হয়, এরপরে ডু নট বা ডন যেটাই বলি, অথবা নেভার চলে আসে, মোটামুটি এই কয়টা। আর কোনো কোনো সময় লেট চলে আসে, লেট আস হতে পারে। এই কয়টা দিয়েই মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়। ঠিক আছে, সো আমি একটু দিয়ে রাখলাম ভার্ব প্লিজ, ডু নট, নেভার অথবা লেট। তো যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স এমন হয় যে সিম্পল অ্যাসার্টিভ কিন্তু স্টার্ট হয়েছে ইউ দ্বারা, কি দ্বারা স্টার্ট হয়েছে, ইউ দ্বারা, ইউ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, ইউ ফিনিশ দ্য টাস্ক, অথবা ইউ সলভ দ্য প্রবলেম, এই ধরনের ইউ দিয়ে সেকেন্ড পারসন দিয়ে যদি কোনো বাক্য হয় অ্যাসার্টিভ, তার ইম্প্যারেটিভ সময় শুরুতে একটা প্লিজ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, প্লিজ। সো আমি এখানে লিখে দেব প্লিজ নিয়ে আসতে হবে। ওকে, সো জাস্ট কি করা হয়েছে দেখো, প্লিজ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, তো ইউটা তুলে দেওয়া হয়েছে। এবং এখান থেকে তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, অনেক সময় এই কথাটা বলা হয় যে এই আসলে অ্যাসার্টিভ মানে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা কি, এই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মূলত ইউ। এই ইউটা কিন্তু উজ্জ্ব থাকে, ইউটা কিন্তু মূলত উজ্জ্ব থাকে। তার প্রমাণ দেখো, তাহলে প্রতিটা ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভে রূপান্তর করি, সেখানে কিন্তু অটোমেটিক্যালি একটা ইউ চলে আসবে। হ্যাঁ, প্রতিটা বলতে মানে এই টাইপের সেন্টেন্সগুলো। আর প্লিজটা তুমি অনেক সময় শুরুতে না দিয়ে এটা বাক্যের শেষেও দিতে পারো, তবে বাক্যের শেষে দিতে গেলে অবশ্যই তোমাকে কমা দিতে হবে। মনে থাকবে, কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট প্লিজ। ওকে, আর কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা সেকেন্ড পার্সনের পরে নেগেটিভ পাই, ইউ শুড নট, ইউ ডু নট, মানে অ্যাসার্টিভ উইথ ইউ প্লাস নেগেটিভ। হ্যাঁ, ইউ থাকবে, ইউ এর সঙ্গে নেগেটিভ হবে, ইউ ডু নট, ইউ শুড নট, তখন কি করবে, খুবই মজা। এই জাতীয় বাক্যের শুরুতে তোমরা ডু নট বা ডন্ট নিয়ে আসবে, ডু নট বা ডন্ট। আমি
শর্টকাটগুলো দিচ্ছি পাশে, দেখে নিও। আর এখানে একটা কাজ করি, রেড করে দিই, কেমন তোমাদের নজরে আসবে প্লিজ। সো শুড নট, সো আমরা করছি ডু নট। ওকে, সো এটা হয়ে গেল যে ডোন্ট ইগনোর দ্য নিডি, অর্থাৎ অসহায়দের অবহেলা করো না। ক্লিয়ার? এবার দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি তোমার কোনোভাবে যে ইউ শুড নেভার, অর্থাৎ আমরা যদি কোনোভাবে শুডের পরে নেভার যুক্ত করি, এর আগে দেখেছিলাম যে শুড নট, তখন আমরা ডু নট দিয়েছিলাম, কিন্তু শুডের পরে যদি নেভার পাই তাহলে একটাই কাজ, সেটি হচ্ছে নেভার দ্বারা স্টার্ট করা। সো ইউ শুড নেভার ইজ ইকুয়াল টু নেভার দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, সো ইউ শুড নেভার জাজ, এখন যদি আমি কোনোভাবে বলতাম যে ইউ শুড নট জাজ পিপল, তখন কী হতো বলো তো? তখন হয়তো ডু নট জাজ পিপল আনফেয়ারলি। আর যখনই দেওয়া হয়েছে নেভার, তার মানে আমাকে শুরুতে নেভারই নিতে হবে, অন্য কিছু করা যাবে না। আর যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন আসে, ওকে, ফার্স্ট পারসন, থার্ড পারসন মানে কি, হি, শি, ইট, এগুলো, তাহলে আমাদেরকে এই মেনটেনটা করতে হবে, শুরুতে লেট নিয়ে আসতে হবে, লেট প্লাস অবজেক্ট ফর্ম, অর্থাৎ আই থাকলে সেখানে আমরা মি নেব, হি থাকলে আমরা এখানে হিম নেব, রাইট, শি থাকলে এখানে আমরা হার নেব, ঠিক আছে? লেট প্লাস অবজেক্ট বলতে আমি এটা বুঝিয়েছি। সো ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যদি থাকে সিম্পল বাক্যতে, তাহলে লেট মি, লেটটা নেব শুরুতে, এরপর অবজেক্ট, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। অ্যান্ড আমরা যদি ফার্স্ট পারসন প্লুরাল পেয়ে যাই, আমরা, তাই না? আমরার পর যদি নেগেটিভ পাই, এটাই। সো নর্মালি কী হবে? লেটস নট সাপোর্ট বুলিং। সো ফার্স্ট পারসন প্লুরাল থাকলে আমরা নেব লেট আস, এটা হচ্ছে মূল কথা। ওকে, এই হলো গুরুত্বপূর্ণ অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের 5টি রুলস। এইবার চলে আসবো আমরা অপটেটিভ। অপটেটিভ তো খুবই ফানি, মানে ফানি বলছি এই কারণে যে একটা রুল জানলে সবগুলো হয়ে যায়। অর্থাৎ যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স, মনে রেখো, যে কোনো ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই একটা মে লাগিয়ে দিলেই বাক্যটা কিন্তু অপটেটিভ হয়ে যায়। এবং সে কারণে ইংরেজিতে কিন্তু অপটেটিভ সেন্টেন্সকে আলাদা কোনো প্রকারও দেওয়া হয় না। এটা মূলত অ্যাসার্টিভেরই প্রায় কাছাকাছি একটি বিষয়। যেমন ইউ উইল অ্যাচিভ ইউর ড্রিম, তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, আর মে ইউ অ্যাচিভ ইউর ড্রিম, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। জাস্ট দেখো বাক্যটা একবার সেম, শুধু এর মাথার সামনে একটা মে লাগানো হয়েছে। ওকে, শি উইল অলওয়েজ স্টে হেলদি, সে সবসময় সুস্থ থাকবে, তার সামনে একটা মে লাগানো হয়েছে, মে শি অলওয়েজ স্টে হেলদি, ডান। তার মানে কি ব্যাপারটা খুব ফানি না? সেই কারণেই বললাম রুলের সংখ্যাও খুবই কম। অ্যান্ড নেক্সট এবং লাস্ট যেটি দেখব সেটি হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। একটা সাধারণ বাক্যকে কীভাবে বিস্ময়সূচক বাক্যতে পরিবর্তন করা যায়। ওকে, এই হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরির স্লাইড। হাতে গোনাই মাত্র 3টা রুলস, এর ভেতরেই লুকিয়ে আছে সবগুলোই সেন্টেন্সের ঘটনা। তো ফার্স্ট যে সেন্টেন্সটা দেখো, শি ইজ আ ক্লেভার গার্ল, সে একজন বুদ্ধিমান মেয়ে। এখানে বলা হয়েছে উইথ আর্টিকেল থাকলে হোয়াট, অর্থাৎ যদি আর্টিকেল থাকে, এ একটা আমাদের রুল। অর্থাৎ কোনো বাক্যের মাঝে যদি আর্টিকেল থাকে তাহলে আমরা এই প্যাটার্নে করব, শি ইজ আ ক্লেভার গার্ল। তো আর্টিকেল থাকলে হোয়াট নিতে হবে, আর আর্টিকেল না থাকলে হাউ নিতে হবে। কেন নিতে হবে? তার কারণ হলো হোয়াট আর্টিকেলের সঙ্গে অ্যাডজাস্ট হয়, ওই নাউন ফ্রেজ মেকিংয়ের ক্ষেত্রেই এটা বেশি প্রযোজ্য হয়, আর হাউ সরাসরি ডিরেক্টলি অ্যাডভার্বকে ফলো করে। হোয়াট আ ক্লেভার গার্ল শি ইজ, দেখো একটু লক্ষ্য করো কি কি বসেছে। আ ক্লেভার গার্ল বসে গেল, আর শুরুর সাবজেক্ট ভার্বটা সবার শেষে বসে গেল। আর যেহেতু এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, সো এক্সক্লেমেশন মার্ক দিতে হবে অবশ্যই। ক্লিয়ার? সো আর্টিকেল দেখলেই আমরা হোয়াট বসিয়ে দেব। বাট এখানে একটা মজার টুইস্ট আছে, সেটি হচ্ছে আমি যদি কোথাও এই বাক্যটা দিই এবং দিয়ে বলি যে এই বাক্যটাকে, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে তুমি অ্যাসার্টিভ করো, তখন কিন্তু না জানলে পারবে না। সো এখানে করতে হবে শি ইজ আ, এখানে একটা ভেরি লাগাতে হবে, শি ইজ আ ভেরি, কি বলো তো, শি ইজ আ ভেরি ক্লেভার গার্ল।
তো আমার একটা প্রশ্ন হচ্ছে, ভালো করে বোঝো, যে এই যদি হয় পরিবর্তন, নজর রাখো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শি ইজ আ ভেরি ক্লেভার গার্ল, এই ভেরিটা কেন আসলো? ভেরিটা কিসের জন্য, সরি, এই ভেরিটা কিসের জন্য আসলো? কারণ হলো, ভেরিটা কিসের জন্য এসেছে? কারণ হলো হোয়াট দ্বারা এই যে কি পরিমাণ, বেশি পরিমাণ, অনেক বেশি বুঝিয়েছে না, সেই শব্দটাকে যখন আমি বিলুপ্ত করেছি, সেটাকে বিলুপ্ত করতে গেলে আমাকে ভেরি দিতে হয়েছে। শি ইজ আ ভেরি ক্লেভার গার্ল। তাহলে সরাসরি এই ধরনের অ্যাসার্টিভ বাক্যকে আমরা করছি হোয়াট দিয়ে এভাবে, আর যদি এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা থাকে তাহলে আমাকে একটা ভেরি নিয়ে আসতে হবে। দ্যাট মিনস একটা জিনিস কিন্তু ঘুরে ফিরে এটাই দাঁড়াচ্ছে যে আমি বাক্য শি ইজ আ ক্লেভার গার্লই বলি অথবা শি ইজ আ ভেরি ক্লেভার গার্ল বলি, বেসিকলি কিন্তু সেটার এক্সক্লেমেটরি কিন্তু ওটাই আসছে। কিন্তু এটা না জানলে কিন্তু অনেকে ধোকায় পড়ে যাবে। হি ইজ আ ভেরি ক্লেভার গার্ল অথবা হি ইজ আ কমপ্লিটলি ক্লেভার গার্ল ইত্যাদি। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে আর্টিকেল না থাকে, আর্টিকেল ছিল তাই হোয়াট, আর আর্টিকেল নেই তাই আমি শুরু করব হাউ দ্বারা, ব্যাস, বাকি নিয়ম সেম। সো হাউ বিউটিফুলি সবশেষেরটা, দ্য চাইল্ড শেষ সাবজেক্ট ভার্ব। লক্ষ্য করেছো ভেরি কিন্তু এই বাক্যতে আর নেই। তার মানে যদি কোনো অ্যাডভার্ব থাকে অ্যাজেক্টিভের আগে, ভেরি, কমপ্লিটলি, ট্রুলি, এক্সট্রিমলি, এইগুলো কিন্তু এক্সক্লেমেটরি করার সময় আর থাকছে না, এক্সক্লেমেটরি করার সময় আর থাকছে না। কিন্তু অ্যাসার্টিভে তোমরা থাকতেই পারো বাবা, হ্যাঁ, কিন্তু এক্সক্লেমেটরির সময় থাকবে না, কারণ ওই অ্যাডভার্বগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে তারই পূর্ণতা দিচ্ছে হোয়াট এবং হাউ। যদি এই বাক্যতে কোনোভাবে বলো যে হাউ ভেরি, ব্যাপারটা এরকম যে হাউ ভেরি বিউটিফুলি, মানে যেহেতু ভেরি ছিল তুমি তাই ভেরি দিচ্ছ, তাহলে এটাকে বলা হয় রিডান্ডান্ট প্রবলেম বা রিডান্ডান্সি, যেটাকে দ্বিরুক্তি সমস্যা বলা হয়। বাহুল্য দোষ, প্রয়োজন ছিল না কিন্তু ব্যবহার করা হয়েছে, সেন্টেন্সের মাধুর্যতা নষ্ট হয়। অ্যান্ড লাস্ট রুল, ইট ইজ এক্সাইটিং দ্যাট, এই কথাটা আমরা অনেকভাবে বলতে পারি। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এটা আনন্দের ব্যাপার। ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয়। ইট ইজ শেমফুল দ্যাট, এটা লজ্জার বিষয়। ইট ইজ অন্ডার দ্যাট, এটা বিস্ময়ের ব্যাপার। তাহলে এই শব্দগুলো, এই ফ্রেজগুলো ব্যবহার করার ফলে নির্দিষ্ট কিছু এক্সক্লেমেশন ওয়ার্ড আছে, এক্সক্লেমেটরি ওয়ার্ড আছে। আনন্দ বোঝালে হুররা, দুঃখ বোঝালে অ্যালাস, আর লজ্জা বোঝালে ফাই, আর যদি সেটা বিস্ময় বোঝায় তাহলে ওয়াও ইত্যাদি। সো ইট ইজ এক্সাইটিং দ্যাট, এটার পরিবর্তে আমরা বলবো আনন্দ তো, খেলায় জিতেছি, সো বলবো হুররা। দ্যাটস ইনাফ। আচ্ছা, এখানে একটু হাউ বোল্ড করে দিই এবং রেড করে দিই। এর মধ্যে দিয়ে তুমি জানো কি না যে এই ট্রান্সফরমেশনের 5টি যে ধরন বললাম সেগুলো শেষ হয়েছে। সবশেষে আমি এই স্লাইডটা আরেকবার তোমাদের দেখাচ্ছি যে মূলত আমরা চেঞ্জিং সেন্টেন্সের এই জিনিসগুলো দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ, কীভাবে ইম্পারেটিভ, অপটেটিভ বা এক্সক্লেমেটরি করতে হয়। আর আমরা করছি নেগেটিভ, কিন্তু অর্থটা অপরিবর্তিত থাকছে। একাডেমিক পরীক্ষাতে মূলত এগুলোই আসে। এর ডানে বামে সাইডে হয়তো বা দুই একটা ছোটোখাটো ব্যতিক্রম থাকে, সেইটা হয়তো বা দেখলেই বোঝা যায়, বাট মূল বেসিকটা তোমাদের শিখিয়ে দিলাম। তাহলে শেষ করি আজকের আয়োজনটি। ইনশাল্লাহ আগামী দিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকবে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই ট্রান্সফরমেশনটা, সেটা নিয়ে কথা বলবো লেকচার 48-এ। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।